আপনারা আপনারা এই বাড়িতে কি করছেন? বৌমা, তুমি আমার ছেলের বউ, তোমারে দেখতে আসলে কি কৈফিয়ত দিতে হবে? ছেলের বউ? কিসের ছেলের বউ? আপনার ছেলে খুনের দায়ে জেলখানায়, আগামীকালকে ফাঁসি হবে। তাছাড়া আমার বাবা না আপনাদের ওই বাড়িতে আমাকে আর ফেরত পাঠাবেন। আমার বাবা তো আমার জন্য বিয়ে ঠিক করেছে, ভালো একটা ছেলের সাথে আমার বিয়ে হবে, আর আগামীকালকেই আমার বিয়ে। আর আমি আশা করবো এই বাড়িতে আর কোনোদিন আপনারা আসবেন না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান। কি বলতেছো বৌমা? আমার ছেলের গলায় ফাঁসির রশি ওঠার আগে তুমি বিয়ের মালা গলায় পড়তে চাইতেছো? ও আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর, আর আপনি যে এতটা সুন্দর সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। আপনি সব কি বলছেন? আর এইসব কথা আপনি আমাকে কেন বলতেছেন? দেখেন, আমার রুমে কেউ নেই, আপনার বন্ধুও তো নেই। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আসলে আমার বন্ধুর কাছে আমি অনেকদিন যাবত টাকাটা পাই, টাকাটা দিতেছে না, আমার খুব ঘুরাইতেছে, তাই আজকে ভাবতেছি টাকাটা যেমনি হোক আমি উসুল করে যাবো। ভাবি দেখেন, আমার সাথে এমনটা করবেন না। আপনি আপনি ঝামেলা করেন। আপনি যতই যা করেন কোনো কথাতে কাম হইব, আজকে টাকা আমি উসুল করে দিতাম। তো সাব্বির, আগামীকাল রাত 12টায় তোমার ফাঁসি কার্যকর করা হবে। তোমার শেষ ইচ্ছা কি? আজ আমার স্ত্রীর বিয়ে, রাতে তার বাসর হয়। বাসর ঘরটা আমি নিজে হাতে সাজাতে চাই। এই বাসর ঘর নিজের হাতে সাজাতে চাও মানে? তুমি কিভাবে জানো আজ তোমার স্ত্রীর বিয়ে? গতকাল আমার সাথে দেখা করার জন্য আমার মা এবং বোন এসেছে। তারা আমাকে বলেছে আগামী 5 দিন তোর ফাঁসি হয়ে যাবে, কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানাইছে। মা, রায় তো হয়েই গেছে, শুধু ফাঁসির কার্যক্রম বাকি। আমার ফাঁসিটা হয়ে গেলে তুমি, ইতি আর রোশনি সাবধানে থেকো, কেমন? ভাইয়া, আগামীকাল না ভাবির বিয়ে। তোর ভাবির বিয়ে মানে কি বলিস? বাবারে, কথাটা আমি তোরে বলতে চাই নাই। ভাবলাম জীবনে তো অনেক কষ্ট পাইছিস, ফাঁসির দড়ি গলায় নেওয়ার আগে আর কোনো কষ্ট যেন তোরে পাইতে না হয়। কিন্তু রোশনি মুখ ফুসকে বলে ফেলাইছে। দাঁড়াও মা, মৃত্যুর আগে আর একটা সত্য জেনে মরতে দাও। বাবারে, তোর ফাঁসির রায় হওয়ার পরে বৌমা তার বাবার বাড়িতে চলে যায়। তার বাবা তারে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিতেছে। শুই না আমি আর তোর বোন ওইখানে যাই। তারপর বৌমা, বৌমা, ভাবি, ভাবি বাড়িতে আছেন? কি ব্যাপার? আপনারা আপনারা এই বাড়িতে কি করছেন? বৌমা, তুমি আমার ছেলের বউ, তোমারে দেখতে আসলে কি কৈফিয়ত দিতে হবে? ছেলের বউ? কিসের ছেলের বউ? আপনার ছেলে খুনের দায়ে জেলখানায়, আগামীকালকে ফাঁসি হবে। তাছাড়া আমার বাবা না আপনাদের ওই বাড়িতে আমাকে আর ফেরত পাঠাবেন।
আমার বাবা তো আমার জন্য বিয়ে ঠিক করেছে, ভালো একটা ছেলের সাথে আমার বিয়ে হবে, আর আগামীকালকেই আমার বিয়ে। আর আমি আশা করবো এই বাড়িতে আর কোনোদিন আপনারা আসবেন না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান। কি বলতেছো বৌমা? আমার ছেলের গলায় ফাঁসির রশি ওঠার আগে তুমি বিয়ের মালা গলায় পড়তে চাইতেছো? কি করব? আপনার ছেলের যেহেতু ফাঁসি হয়েই যাচ্ছে, আপনার ছেলের আশায় বসে থাকবো? আমি আমার জীবনটাকে নষ্ট করে দিব? কোনো প্রশ্নই আসে না। ভাবি, আমার ভাই আপনার অনেক ভালোবাসে। আমার ভাইয়ের ফাঁসির 1 বছর পরে না হয় আপনি বিয়েটা করেন, তাও তো সমাজে বলতে পারতাম যে না, আমার ভাইয়ের ফাঁসির পরে আপনি বিয়েটা করছেন। আপনি যদি এই মুহূর্তে বিয়েটা করে নেন, তাহলে সমাজে আমরা কোন মুখে যাবো কোন তো ভাবি? এই তুমি চুপ করো। আমার লাইফ নিয়ে কথা বলার তুমি কি? এমনিতে আমি আমার জীবনের অনেকগুলো দিন নষ্ট করে ফেলেছি, আর না আরো 1 বছর আমি নষ্ট করব? কেন? আমি আমার জীবন নষ্ট করতে পারবো না, কারণ আমার জীবনটা অনেক সুন্দর। আর এই যে আপনারা এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান, বের হয়ে যান। বৌমা, কি বলতেছো তুমি? ভাবি, আপনি এই কথাটা বলতে পারলেন? বের হন এই বাড়ি থেকে। এমনি এমনি বের হবেন না, না আপনাকে ভাবি বের হন। মা, একটু তাড়াতাড়ি হাঁটো, এইভাবে হাঁটলে কি হইব? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সাব্বিরের আম্মু বলছেন? না না, আমি সাব্বিরের বোন বলতেছিলাম। কি বলবেন বলেন। আগামীকাল আপনার ভাইয়ের ফাঁসির রায় কার্যকর করা হবে। আপনারা যদি আপনার ভাইয়ের সাথে দেখা করতে চান, তাহলে আগামীকাল সকাল 8টায় জেলখানায় চলে আসুন। আচ্ছা ঠিক আছে। কি ফোন করছিল? কি বললো? মা, থানায় থেকে ফোন করছিল, আগামীকালকে ভাইয়ের ফাঁসি হয়ে যাইব, আমাকে শেষ দেখা দেখবার যাইতে কইছে। ঠিক আছে মা, নিজেকে শক্ত করো। আর একটা কথা, আমার ফাঁসি হয়ে যাওয়ার পর আমার লাশটা কারাকক্ষ থেকে নিয়েছেও। গ্রামের বাড়িতে আমার বাবার যেখানে দাফন হয়েছে, তার পাশে আমার দাফন করো কেমন? যার জন্য তোর ফাঁসি হইতেছে, আগামীকাল তার বিয়ে। কেমন কপাল নিয়ে জন্মগ্রহণ করলে রে বাজান? আপনাদের সময় শেষ, তাড়াতাড়ি বের হন। মা, সময় হয়ে গেছে, তোমরা চলে যাও। স্যার, এভাবেই আমি জানতে পারি আজ আমার স্ত্রীর বিয়ে। শুনেছি ওর বিয়েটা আমার নিজের বাড়িতেই হচ্ছে, যেটা আমার শ্বশুর বাড়ি ছিল। তাই নিজের শ্বশুর বাড়ি খুব ভালো করেই জানছি। অফিসার, চলুন ওকে নিয়ে। এই, তোর শ্বশুরবাড়ি কতটুক দূর? স্যার, এই তো চলে এসেছি। তুই তো এরকম কয়েকবার বলছো তার সামনে আগেই তাছস। চল, পাটা ব্যথা হয়ে গেছে গা হাঁটতে হাঁটতে। স্যার, এই যে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, দেখি বাসা কে আছে ভিতরে। এই বাসার ভিতরে কে আছে? এই যে শুনছেন, আমরা থানা থেকে আসছি। এই যে শুনছেন, এই পার্লামেন্ট টিতে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা কাশিমপুর কারাগার থেকে আসছি।
ওনার আগামীকাল ফাঁসি কার্যকর হবে, তাই ওনার শেষ ইচ্ছা জানতে চেয়েছিলাম। উনি বলল ওনার স্ত্রীর বাসর ঘর নিজের হাতে সাজাতে চায়, তাই নিয়ে আসলাম। ওনার স্ত্রী কিনা সেটা আমি জানি না, তবে এই বাড়ির মেয়ে ইতিকে আমি বিয়ে করছি। উনি বলল আজ নাকি ওনার স্ত্রীর বিয়ে। উনি নিজ হাতে ওনার স্ত্রীর বাসর ঘর সাজাতে চায়। এই বাসায় কি আর কোনো লোকজন নেই? ঘরভর্তি লোকজন ছিল। আজকে সকালে আমার শ্বশুর স্ট্রোক করে, সবাই ওনাকে নিয়ে মেডিকেলে গেছে। এখন বাসায় আমি আর ইতি আছি। ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আমি আমার স্ত্রী, আমার আগের স্ত্রী, আপনার বর্তমান স্ত্রী আর কি, ইতি, তার সাথে একটু কথা বলতে চাই। কথা বলতে পারবো? দেখুন, আগামীকাল ওনার ফাঁসি কার্যকর করা হবে, তাই মৃত্যু পথযাত্রী একজনের চাওয়া পূরণ করা আমাদের কর্তব্য, দায়িত্ব। আর তাছাড়া আপনারা রীতির বিয়ে তো উনি মেনেই নিয়েছে। ওনার শেষ ইচ্ছাটা পূরণ করার একটা সুযোগ দিন। দেখেন, আজকে আমার রীতির বাসর, আর এর মধ্যে আমার শ্বশুর স্ট্রোক করে মেডিকেলে। এই দুইটা বিষয় নিয়ে এসে আমার বউ মানে ইতি অনেক টেনশনে আছে। তার মধ্যে আপনি আবার নতুন করে টেনশন দিয়েন না। এই আমাদের দায়িত্ব। ঠিক আছে। ইতি, ইতি, এদিকে আসো তো। দ্বিতীয়বার তাকে বধূ সাজে দেখলাম। অপরূপ সুন্দর লাগছে, যেন সবুজের মাঝে ফুটে আছে এক সূর্যমুখী ফুল। তুমি তুমি এখানে কেন? আমি সব জানি ইতি, আমি তোমাকে স্বার্থপর বলবো না, বেইমানও বলবো না। আমার ফাঁসি হওয়ার আগে তুমি যে বিয়ে করে ফেলেছো, তা নিয়েও কিছু বলবো না। শুধু তোমাকে এতটুকুই বলবো, আমি নিজের হাতে মৃত্যুর আগে তোমার বাসর ঘরটা সাজিয়ে দিতে চাই। আমার এই নিজের হাতে তোমার নববিবাহিত জীবনটাকে সূচনা করাতে চাই। একটা মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছাটা তুমি পূরণ করো প্লিজ। শোনো, কোনো খুনের হাতে আমি আমার সাজানো নতুন জীবন শুরু করতে চাই। আমার শেষ ইচ্ছাটা পূরণ করো প্লিজ। ঠিক আছে, চলুন আপনারা। আর বাগান খুলুন। সাব্বির, তুমি তোমার আশা পূরণ করো। আচ্ছা সাব্বির, তুমি ফাঁসির আসামি হলে কেন?
সে কথা তো জানা হলো না। থাক স্যার, এইসব কথা না বলাই ভালো। এই কথা শুধু আমি আর রীতি ছাড়া আর কেউ জানে না, আর এসব কথা বলতেও চাই না। তুমি বলতে না চাইলেও আমি জানতে চাইবো না, কিন্তু কেন যেন তোমার সহজ সরল মুখটা দেখে আমার মনে হচ্ছে এই খুন তুমি করতে পারো না। আমার চাকরি জীবনে আমি অনেক জেলা কারাগারে অনেক কাজ করেছি, অনেক ফাঁসির আসামি দেখেছি, কিন্তু তোমার মতো এমন ফাঁসির আসামি আমি পাইনি। তাই কেন যেন মনে হচ্ছে তুমি কোনো কঠিন সত্য বুকে ধারণ করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাচ্ছ। তুমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটি মিথ্যা পৃথিবীতে সত্য হয়ে থাকবে এটা ঠিক না। তুমি কি চাও সত্য মিথ্যার কাছে পরাজিত হোক? সত্যের জয় সবসময় হোক, এটাই আমি চাই। তাহলে সত্য ঘটনাটা আমাকে খুলে বলো। শুনবেন স্যার? শুনে কি লাভ বলেন তো? থাক, সেই সব কথা না শুনে ভালো। আসলে যা হয়ে গেছে তা তো গেছে। আমি আজকের রাতটাই তো বেঁচে আছি, কালকে তো দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। এই সত্যটা না হয় আমার বুকের ভিতরে চাপা থাক। তুমি কি সত্যের জয় চাও না? তাহলে কেন মিথ্যেকে সত্যর কাছে পরাজিত করছো? জীবনের শেষ মুহূর্তে এসে এইসব কথা থাক না স্যার। এসব কথা নিয়ে আমি কোনো কিছু তুলতে চাই না। কালকে রাত 12টা 1 মিনিটে এই দুনিয়া ছেড়ে আবার চলে যেতে হবে। স্যার প্লিজ এসব কথা তুলবেন না স্যার। তুমি যদি মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য না বলো, তাহলে তোমার দুই কাঁধের দুই ফেরেশতা কিরামান আর কাতেমিন হাসরের দিন তোমার বিরুদ্ধে যাবে। শুনবেন স্যার? তাহলে শুনুন। বাবা, হ্যাঁ মা। তোর কাছে কি 1000 টাকা হইব? 1000 টাকা কি করবে? গত রাত থেকে রোশনির জ্বর, পেট ব্যথা, ভাবছিলাম রাতে ঘুমাইলে বুঝি ঠিক হয়ে যাইব, কিন্তু ভোর রাত্রে দেখছি ওর তাপমাত্রাটা অনেক বাইরে গেছে, ওরে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। মা 1000 টাকায় হবে? হবে কি না জানি না, এখনকার ডাক্তার তো পরীক্ষা নিরীক্ষা না দেয়া রোগীই দেখে না। মা এই নাও 2000 টাকা। মা সামনে রোশনির পরীক্ষা, ভালো করে চিকিৎসা করাও, টাকা লাগলে আমি দিব। তোর বাবা মারা যাওয়ার পর সংসারের পুরা দায়িত্ব তো তোর ঘরে এসে পড়ছি। তোর নিজের সংসার, তোর ছোট বোনের পড়াশোনা, আমার ঔষধের খরচ, এই সামান্য বেতন দিয়ে তুই যে কেমনে পুরা সংসার সামলাইতেছস আল্লাহ জানে। মা তুমি আমার জন্য শুধু দোয়া করো। আমার অনেক বড় স্বপ্ন, রোশনিকে ডাক্তার বানাবো। আমার স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। বাবা রে, তোর সামান্য বেতন তা দিয়া সংসার চালাবি নাকি তোর বাবার স্বপ্ন পূরণ করবি? এর মধ্যে আল্লাহর রহমতে বৌমা কিছুদিনের গর্ভবতী, কিভাবে তুই কি করবি? আমি তো চিন্তায় পড়ে গেছি। মায়ের দোয়া পেলে সব সমস্যার সমাধান হয়ে যায়। 5 ওয়াক্ত মোনাজাতে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি বাজান, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে হয়। আচ্ছা মা, ইতি কোথায়? বৌমা তো রান্নাঘরে নাস্তা বানাইতেছি, চল নাস্তা করবি। বৌমা নাস্তা রেডি করছে, চল। আয়। কিরে জ্বর হয়েছে নাকি? দেখি তো। উমা, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। ঠান্ডা পানি বেশি খেয়েছিস? ঠান্ডা পানিতে গোসল করেছিস? কি বললে তুমি? তোমার বোন করবে গোসল? তোমার বোন তো সপ্তাহে 2 দিনও গোসল করে না। এটা হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, তাই একটু প্রবলেম হচ্ছে, জ্বর আসছে। আচ্ছা শোনো, মায়ের কাছে 2000 টাকা রেখে গেলাম, ওকে নিয়ে হসপিটালে যাবে। আর তুমি বাড়ি একা একা থেকে কি করবে? তুমি সাথে চাও কেমন?
আমি কিভাবে হসপিটালে যাব? আসলে এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে, কিছুদিন পরেই তো শীতকাল। এখন যদি কম্বলগুলো নামিয়ে না ধুই পরে তো আর সময় পাবো না, তারপর ধুইলে তো শুকাবেও না। না না, বৌমার যেতে হবে না, আমি রোশনি নিয়ে যাবো না ডাক্তারের কাছে। বৌমা মা হতে যাইতেছে, ওর একটু রেস্টের দরকার না, ওর জামলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি, ওই শুভর কাছ থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিলাম না, ওই টাকাটা দিতে হবে। না দেওয়া পর্যন্ত আমার ভালো লাগছে না। কে আবার ফোন দিল? ধর। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিরে, কি বললো? ওই বিদেশ থেকে স্যার আসতেছে, এই জন্য তাড়াতাড়ি যেতে হবে। তোমরা নাস্তা করে নাও, আমি ক্যান্টিন থেকে নাস্তা করে নিই। আরে নাস্তাটা করে যা। না মা, এখন আর খাওয়া যাবে না। আসছি, হ্যাঁ এই থাক, এই যত্ন নিস। হ্যাঁ গেলাম। মা, হ্যাঁ? তুমি আমার কই নিয়ে যাইতাছো? আরে তোর যা অবস্থা দেখতাছি, ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। মা, ডাক্তারের কাছে নিয়ে যাবা? ভাবিরে কইয়া যাবা না? হব। বৌমা, বৌমা, কি করতেছিলাম? রুমটা একটু গুছাচ্ছিলাম। কেন মা? আচ্ছা, ওই যে রোশনির দেখো না জ্বর, পেট ব্যথা, ওর একটু ডাক্তারের কাছে লয়ে যাইতে হইব। আর সাব্বির তো অফিসে গেছে, তুমি তো একলা বাড়িতে থাকবা, একটু সাবধানে থাকো মা। আমার আসতে হয়তো একটু দেরি হইতে পারে, ডাক্তার ওরে দেখা পরীক্ষা নিরীক্ষা দিলে তারপর সবগুলো রিপোর্ট নিয়ে তারপরে আসবো, এমন? মা, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি রোশনিকে নিয়ে ডক্টরের কাছে যান, আর সাবধানে যাবেন। আয় মা, একটু আস্তে সাবধান, ঠিক হয়ে যাবো মা। একটু কষ্ট করে চল মা, ডাক্তার ওষুধ লিখে দিলে ভালো হয়ে যাবে, চল। কি ব্যাপার চাচি, আপনি ওরে নিয়ে কই যেতেছেন? আরে ওর পেট ব্যথা করতেছে আর অনেক বেশি জ্বর। কোন কি জ্বর মানে? চাচি তাড়াতাড়ি ডাক্তার কাছে যান, এই সময় জ্বর টর আইলে খুবই সমস্যা, চেক আপ করে দেখেন কি হয়েছে। আর চাচি সাব্বির কই? সাব্বির অনেকদিন যাবত খুঁজতেছি, আমি পাইতেছি না। সাব্বির তো বাড়িতে নাই, অফিসে। ও চাচি, আসলে সাব্বিরের কাছে কিছু টাকা পাইতাম তো, তার জন্য আর কি ওরে খুঁজতেছিলাম। তুমি এক কাজ করো, ওই যাওয়ার সময় বৌমার সাথে একটু দেখা করে যাও, বৌমার কাছে টাকা রাখে গেছে কিনা গিয়া দেখো। আচ্ছা চাচি ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই দেখি ভাবির কাছে টাকা দিয়ে গেছে কিনা। আপনারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান। দেখে আসো। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট কর মা, একটু কষ্ট কর, সব ঠিক হয়ে যাবো, চল। ভাবি, আচ্ছা সাব্বির কি আপনার কাছে কিছু টাকা দিয়ে গেছিল? কই না তো, আপনার ফ্রেন্ড তো আমার কাছে কোনো টাকা পয়সা দিয়ে যায়নি। ও আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনি দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর, আর আপনি যে এতটা সুন্দর সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। আপনি সব কি বলছেন? আর এইসব কথা আপনি আমাকে কেন বলতেছেন? দেখেন, আমার রুমে কেউ নেই, আপনার বন্ধুও তো নেই। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আসলে আমার বন্ধুর কাছে আমি অনেকদিন যাবত টাকাটা পাই, টাকাটা দিতেছে না, আমার খুব ঘুরাইতেছে। তাই আজকে ভাবতেছি টাকাটা যেমনি হোক আমি উসুল করে যাবো। ভাবি, দেখেন, আমার সাথে এমনটা করবেন না। আপনি আপনি ঝামেলা করেন। আপনি যতই যা করেন কোনো কথাতে কাম হইব, আজকে টাকা আমি উসুল করে দিতাম। এই কি 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 ব্যাপার? এই কি করছো তুমি? হ্যাঁ শুভ, শুভ, এই কি হয়েছে? কি তোমার হাতে লাঠি কেন? তুমি মারছো? হ্যাঁ, আমি তোমার বন্ধুকে মেরেছি। কি করব, বাড়িতে কেউ নেই। মা, রোশনি ওরা তো ডক্টরের কাছে গেছে। বাসা দেখে ও আমার সর্বনাশ করার চেষ্টা করেছে। আমি আমি কি করতাম? আমার ইজ্জত রক্ষা করার জন্য আমি পেরেছি। এখন এখন কি অবস্থা আমি জানি না। আচ্ছা আমি দেখছি দেখছি। ও তো মারা গেছে।
হ্যাঁ, এখন এখন তো পুলিশ আসবে। পুলিশ? এখন কি করব? আরে আমি তো আছি, চিন্তা করো না। আমি থাকতে তোমার আর আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না। শোনো, পুলিশ আসলে বলবে আমি খুন করেছি, ঠিক আছে? তাহলে লাঠি আমার হাতে দাও, কোনো কথা বলবে না। তোমার সম্মান রক্ষার্থে আমি ওকে মেরে ফেলেছি। ওই বন্ধুর খুনের দায়ে আমার ফাঁসির অর্ডার হয়েছে। তাহলে তুমি যে বলেছিলে তোমার স্ত্রী 2 মাসের গর্ভবতী, যার জন্য তোমার স্ত্রীর খুনের দায় তুমি তোমার নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিলে তোমার সন্তানকে এই পৃথিবীর মুখ দেখাবে বলে, সে সন্তান কোথায়? আমি সেই ইতিহাস শুনতে চাই। সেই সন্তানের জন্য তুমি খুন না করে যে খুনের দায় তোমার কাঁধে নিলে, সেই সন্তান কোথায়? ওই কাহিনী শোনার কি সময় হবে স্যার? সমস্যা নাই, তুমি বলো। আমি আজ সব সত্য উদ্ঘাটন করতে চাই। স্যার, খুনের দায়ে পুলিশ তো আমাকে ধরে নিয়ে যায়, এদিকে আমার বউ বাবার বাড়ি চলে যায়। নিজের জীবন সাজানোর জন্য আমার 2 মাসের এই বাচ্চাটাকে তার বান্ধবীর কথা মতোই পৃথিবীর মুখ আর দেখতে দেয় না স্যার। তাকে এই নিষ্ঠুর মানুষটা মেরে ফেলেছে স্যার। যে সন্তানটাকে বাঁচানোর জন্য আমি খুনের দায়টা নিজে হাতে নিলাম, সেই মানুষটা এই কাজটা করলো স্যার। আমি কাউকে বলতে পারিনি। আমি আমার মনের কষ্টটা কাউকে বলতে পারিনি, যার জন্য আমি এত কিছু করেছি। সেই মানুষটা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে স্যার। এই তো আজ আমি অনেক খুশি স্যার। জানেন, আমার নবাগত সন্তানটাও মারা গেল, আর আগামীকালকে আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। সাব্বির, তোমার আর কান্না করতে হবে না। আমি তোমার স্ত্রীকে গ্রেপ্তার করছি। স্যার, আপনি এগুলো কি বলতেছেন? আপনারা আসলেন আমাদের বাসরঘর সাজানোর জন্য। আমার অনিচ্ছা সত্ত্বেও আমি আমাদের বাসরঘর সাজানোর অনুমতি দিলাম, আর আপনারা আমার স্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন? স্যার, কি বলছেন এগুলো? ও যে লোকটি দেখছেন, যে আপনার স্ত্রীর বাসরঘর সাজাতে আসছিল, সে আপনার স্ত্রীর খুনের দায় তার নিজের কাঁধে তুলে নিয়েছিল। সে একজন নির্দোষ। আর ও লোকটির সাথে আপনার স্ত্রী ইতি রহমান, এই ইতি রহমান যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য। তিনি খুন করে তার তৎকালীন স্বামী তার ঘাড়েই খুনের দায় চাপিয়েছে। তারপরেও তার অনাগত সন্তানকে নষ্ট করেছে। আপনার স্ত্রী যে অন্যায় করেছে, আমি তো একজন পুলিশ অফিসার হয়ে এটা ক্ষমা করতে পারি না। স্যার, আপনি এসব কি বলছেন? সেই খুনের দায় তো আমি নিয়েছি, যার জন্য আগামীকালকে আমার ফাঁসি। তাহলে ওকে কেন নিয়ে যাবেন? আমি পুলিশ অফিসার, আমি থাকতে একজন নির্দোষ ব্যক্তি ফাঁসি হবে, এটা আমি কখনো মেনে নেব না। অফিসার, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। আগামীকাল রাত 12টায় তোমার ফাঁসি কার্যকর করা হচ্ছে। তোমার শেষ ইচ্ছে কি? আমার শেষ ইচ্ছে, আমি আমার প্রথম স্বামীর সাথে কিছু কথা বলতে চাই।
হুম